তাহলে সবাইকে স্বাগতম আজকে লাইভ ক্লাসের জন্য। হ্যাঁ, আমরা গত ক্লাসে শেষ করছিলাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের 2 নম্বর ক্লাস। আজকে হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের 3 নম্বর ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমরা মেবি একটা কোশ্চেন, সে কোশ্চেনটা কোথায় রাখছি আমি, দাঁড়ান 1 মিনিট একটু খুঁজে বের করে নিই। কোশ্চেন ছিল রুলস ব্যাংক রিকনসিলিয়েশন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, আমি এটা একটু হালকা একটু ছোট করে নিই। আচ্ছা, এখন কি বোঝা যাবে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, প্রথমত খেয়াল করেন, প্রথমত আমরা শুরু করছিলাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দিয়ে। এখানে সুন্দর করে একটা সংজ্ঞা লেখা আছে। যারা আজকে নতুন ক্লাস করতেছেন যে দুইজন, দয়া করে গ্রুপের যারা আছে এদের কাছ থেকে ওইটা একটু লিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বলছিলাম ব্যাংক রিকনসিলিয়েশনের অঙ্কটা সাধারণত কয়ভাবে করা যাবে? দুই ভাবে করা যাবে। একটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স মেথড, আরেকটা মেথডের নাম কি? বোথ বোথ ব্যালেন্স। তাহলে বোথ ব্যালেন্সের আমরা আরো একটা নাম শিখছিলাম, সেই নামটা কি? ব্যালেন্স। কারেক্টেড ব্যালেন্স। বোথ ব্যালেন্সের আরেকটা নাম হচ্ছে কারেক্টেড ব্যালেন্স। আচ্ছা, সিঙ্গেল ব্যালেন্সের আরেকটা নাম আছে, সেটা কি আমি বলছিলাম? ট্রেডিশনাল মেথড। সিঙ্গেল ব্যালেন্সের আরেকটা নাম ট্রেডিশনাল মেথড বা সিঙ্গেল ব্যালেন্স, আর বোথ ব্যালেন্স মেথডের আরেকটা নাম হচ্ছে আমাদের কারেক্টেড ব্যালেন্স মেথড। আচ্ছা, এই অঙ্কগুলো সাধারণত দুইভাবেই পরীক্ষায় আসে। এই যে আমাদের এখানে লেখা আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়। আমি গত ক্লাসে দেখাইছিলাম যে এটা 4টা প্রকারের মতো পদ্ধতি আছে, করা যায়। এখানে আমরা 2টা মেথড পরীক্ষায় বেশি আসে, এজন্য আমরা 2টা মেথড লিখছিলাম। 1 নম্বর মেথড লিখছিলাম বোথ ব্যালেন্স মেথড বা বোথ ব্যালেন্স কারেকশন মেথড, একই কথা। বা বাংলায় আমরা যদি বলি উভয়জের সংশোধন পদ্ধতি। দেখো এখানে সংশোধন কথাটা অ্যাড কেন করলাম, কারণ আমরা কি লাস্টে কি ব্যালেন্স দুইজনের ব্যালেন্সটা মিলে যায় না। এরপরে আমরা আরেকটা মেথড লিখছিলাম সিঙ্গেল ব্যালেন্স মেথড বা ট্রেডিশনাল মেথড, যাকে বলা হয় এককজের সংশোধন পদ্ধতি। আচ্ছা, আমরা বোথ ব্যালেন্স মেথডে আমরা এই 7টা পয়েন্ট মুখস্থ করছিলাম। 1 নম্বর পয়েন্ট ছিল ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট মানে কি? ব্যাংকে জমা। ব্যাংকে জমা দিলে কোন বুকে যোগ হবে? এই 7টা পয়েন্ট কথা হচ্ছে কি, এই 7টা পয়েন্ট আমাদের টানা মুখস্থ রাখতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট বললে কোন বুকে প্লাস হবে? পাসবুকে প্লাস। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং চেক বললে বা ইস্যু চেক বললে পাসবুক থেকে মাইনাস। 3 নম্বরে হ্যাঁ 3 নম্বরে বলছিলাম আমরা ব্যাংক ইরোর। ব্যাংক ইরোর যদি কখনো হয় সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আমরা গত 2টা ক্লাসে আমরা দেখছিলাম অনেক সময় ইরোরগুলো কখনো যোগ হচ্ছে, আন্ডার স্টেটেড হচ্ছে, আবার কখনো ওভার স্টেটেড হচ্ছে। এরপরে আমরা লিখছিলাম ক্যাশবুকে, আমরা এখানে 7টা পয়েন্ট লিখছিলাম। নোট কালেক্টেড বাই ব্যাংক, ওই যে কালকে আমরা একটা অঙ্ক করছিলাম যে সেখানে নোট কালেক্ট করছিল ব্যাংক, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, নোট কালেক্ট করলে ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সেখানে যোগ করতে হবে। এনএসএফ চেক হলে ক্যাশবুক থেকে মাইনাস যাবে। ব্যাংক চার্জ, আদার চার্জ, যে কোনো ডেবিট মেমো এগুলো মাইনাস যাবে। ক্যাশবুকের ইরোরটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন যে বিষয়টা হচ্ছে, সেখানে আমরা কালকে আমরা কয়েকটা নোট লিখছিলাম। নোট নাম্বার 1 নম্বর নোটে লিখছিলাম লিখছিলাম কি যেন, আচ্ছা আর ব্যাংকের ব্যাংক ডেবিট ব্যাংকের বুকে ডেবিট করা মানে মাইনাস ক্রেডিট। হ্যাঁ, আমার মনে পড়ছে। 1 নম্বর নোটে আমরা লিখছিলাম যে ব্যাংক যদি কখনো ক্রেডিট করে তার মানে হচ্ছে ব্যাংক সেটা যোগ করছে, আর ব্যাংক যদি কখনো ডেবিট করে তাহলে সেটা বিয়োগ করছে। এই কিছু কিছু টার্মস আমাদের জানতে হবে। 2 নম্বর নোট লিখছিলাম কাস্টমার চেক। কাস্টমার চেক মানে হচ্ছে ওই চেকগুলো আমরা কি পাইছি বা আমাদের কাছে প্রাপ্ত চেক। আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে? রিপিট করছে। তারপরে আমরা লিখছিলাম চেক নং। আচ্ছা, চেক নং বললে এই চেকগুলো হচ্ছে আমরা প্রদান করছি, অর্থাৎ চেক নং যদি কখনো বলা থাকে তাহলে মনে করতে হবে এই চেকগুলো আমরা প্রদান করছি। আর হচ্ছে কাস্টমার চেক যদি কখনো বলা থাকে তাহলে হচ্ছে আমরা কি করছি, সেগুলো যোগ করছি। এই 7টা পয়েন্টের বাইরে আপাতত কোনো কিছু আমরা শিখব না। এই 7টা পয়েন্ট দিয়েই আমরা অনেকগুলো অঙ্ক একসাথে সলভ করতে পারবো।
এখন যারা নূতন বা পুরনো যাই হোক না কেন, এই 7টা পয়েন্টকে তোমার টানা মুখস্থ রাখতে হবে, এছাড়া অঙ্ক করার জন্য কোনো সহজ পদ্ধতি নেই। আচ্ছা, গত ক্লাসের অঙ্কটা আমি একটু বের করছি। গত ক্লাসের অঙ্ক, তাই তো? কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন নাম্বার কত ছিল? 2। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি যাচ্ছে। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোন অন করে রাখেন তো, দেখি কোনো সাউন্ড আসে কিনা। হুম। আচ্ছা, মানে মাঝে মধ্যে একটু সায় দিবেন, না হলে আমি বুঝতে পারি না আদৌ আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা এই অঙ্কটাকে সমাধান করছিলাম। আর দয়া করে যখন তোমরা ক্লাস করবা তখন তোমাদের আশেপাশে যে থাকবে তাকে একটু কথা বলতে মানে বারণ করবা, যে যে ক্লাস করলে এখানে সাউন্ডে প্রবলেম হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমি কিন্তু ক্লাসগুলোকে রেকর্ড করছি, এজন্য এই রেকর্ডের ভিতরে অনেক সময় অনেক সাউন্ড চলে আসে। হ্যাঁ, এই জন্য কোনো আজে বাজে সাউন্ড করবা না, কারণ ক্লাস কিন্তু আমি রেকর্ড করছি। আচ্ছা, এখানে আমরা লিখছিলাম যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যদি কখনো দুইটা ব্যালেন্স দেওয়া থাকে। দেখো এখানে লেখা ছিল যে দ্য ক্যাশ ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট লেজার অফ ঢাকা ট্রেডার্স লিমিটেড, অর্থাৎ গতকাল আমরা ঢাকা ট্রেডার্সের অঙ্কটা করছিলাম। ঢাকা ট্রেডার্সের ক্যাশ বুক অনুসারে টাকা ছিল হচ্ছে 4,86,000 সামথিং টাকা, আর ব্যাংক স্টেটমেন্টে বলছিল 6,40,000 সামথিং টাকা। তার মানে যদি কখনো এমন করে দুইটা ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা করব বোথ ব্যালেন্সে, আর যদি কখনো একটা দেওয়া থাকে তাহলে কিসে করব? সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স। আমরা গত ক্লাসে এ পর্যন্ত শেষ করছিলাম। আচ্ছা, যারা নতুন আছো তাদেরকে আমি গত ক্লাসের ভিডিওটা আমি পাবলিশ করে দিব, দয়া করে এই অঙ্কটার সলভটা একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা আজকের যে কাজটা করব সেই কাজটা হচ্ছে সেকেন্ড নাম্বার কাজ। দুইজন যে ওশান আর হচ্ছে আনিকা, আমার কথা শুনতে পাইছেন আপনারা? জি ভাই। আচ্ছা, আমি গত ক্লাসে বর্ণ অ্যাড হয়েছে। আচ্ছা, বর্ণ আছে তাই তো? তাহলে গত ক্লাসটা যারা মিস করছো, হ্যাঁ বর্ণ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, গত ক্লাসটার আমি ভিডিওটা পাবলিশ করে দিব, ওইখান থেকে এই ক্লাসটা একটু দেখে নিলে তাহলে আমার আর রিপিট করা লাগবে না, বা টাইমও আমাদের কমে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা রেকর্ড নাম্বার 2 করব। সুতরাং তোমরা একটু মাথায় রাখবা, এখানে আমি অঙ্কটা সলিউশনটা একটু দেখাই দিই। আছে গত ক্লাসের কোশ্চেন অ্যান্সার শিট, কোশ্চেন নাম্বার 2। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি, তাই না? জি ভাই। আচ্ছা, গত ক্লাসে আমরা এই যে অঙ্কটা করছিলাম, দেখো অঙ্কের ফ্রেমটা একটু দেখো বা চেহারাটা দেখো কিভাবে হয়। দুইটা টাকার ঘর দিয়ে আমাদের একটা ছক করতে হয়, ঠিক আছে? এই যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুকের একটা ব্যালেন্স লেখা হয়, তারপরে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকের একটা ব্যালেন্স লেখা হয়, ঠিক আছে? ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এখানে ডিটেলসে আলোচনা ওখানে করা আছে। আচ্ছা, এই অঙ্কটায় যে একটু খেয়াল করো এখানে কয়টা ব্যালেন্স আছে? দুইটা। দুইটা। একটা আছে এই যে এটা হচ্ছে পাসবুক, পাসবুকের অপর নাম হচ্ছে ব্যাংক বুক। পাসবুকের অপর নাম কি? ব্যাংক বুক। আর হচ্ছে ক্যাশ বুকের অপর নাম হচ্ছে ডিপোজিটর বুক, বা নিজের যে বইটা সেটাকেই বোঝানো হয় দ্বারা ক্যাশ বুক দ্বারা। তার মানে এখানে দুইটা বুক আছে, দুইটা বুকের ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, ক্লাসের মাঝে আমি একটা কথা একটু বলে রাখি, যদি কখনো ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে মনে করবো আমার এখানে কারেন্ট চলে গেছে বা ওয়াইফাইটা অফ হয়ে গেছে, ঠিক আছে? আমি সেটা মেসেঞ্জারে বলে দিব যদি কখনো হঠাৎ করে ক্লাসের মাঝে উধাও হয়ে যায়, ঠিক আছে? এখানে আমাদের দুইটা ব্যালেন্স দেওয়া আছে, তার মানে আমি যখন অঙ্কটা করব আমার দুইটা বই কাজ করা লাগতেছে। এই একটা বইয়ের কাজ করছি, পাসবুকে আমরা অ্যাড করছি, লেস করছি, আবার ক্যাশবুকে অ্যাড করছি, আবারও কি করছি, লেস করছি। তার মানে অ্যাড লেস কয়টা বইয়ে করছি আমরা? একটা নাকি দুইটা বই? দুইটা। দুইটা বইয়ে অ্যাড লেস করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের, হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমাকে জার্নাল করতে বলছে, খেয়াল করছো? 2 নম্বরে, 1 নাম্বার তো আমরা করে ফেলছি রেকর্ড নাম্বার কালকেই, 2 নম্বরে করতে বলছে জার্নালাইজ টু রেকটিফাই দ্য ক্যাশ বুক ব্যালেন্স। আচ্ছা দেখো, রেকটিফাই মানে কি? রেকটিফাই মানে সংশোধন করা। আচ্ছা, জার্নাল এন্ট্রিগুলোকে সংশোধন করতে হবে, তার মানে তোমাকে জার্নালই করতে হবে। জার্নাল এন্ট্রি সংশোধন করা মানেই হচ্ছে তোমাকে নতুন করে কি করতে হবে? জার্নাল করতে হবে। এখন দেখো এখানে বলছে জার্নাল করতে হবে দ্য ক্যাশ বুক ব্যালেন্স। কোন বুকের জার্নাল করতে বলছে?
ক্যাশ বুক ব্যালেন্স। ক্যাশ বুক ব্যালেন্স, অর্থাৎ আমাদের বুক আছে দুইটা, একটা আছে ব্যাংক বুক অর্থাৎ পাসবুক, আর একটা আছে কোন বুক, ক্যাশ বুক। এখন জার্নালটা কোন বুকের করতে বলছে? ক্যাশ ক্যাশ বুকের। তার মানে আমি এখন জার্নালটা করব ক্যাশ বুকের জার্নাল, অর্থাৎ আমার দুইটা বুক আছে কিন্তু আমি দুইটা বইয়ে অঙ্ক করব না, আমি শুধু ক্যাশ বুকে করব। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তাহলে কি যখন জার্নাল করতে বলবে তখন কি দুইটা বইয়েরই জার্নাল করতে হবে কিনা? যেহেতু এখানে স্পেশালি ভাবে বলে দিছে যে ক্যাশ বুকের জার্নাল করো, তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে তাহলে মনে হয় পাসবুকেরও জার্নাল করা যায়, কিন্তু আদৌ না। যদি কখনো জার্নাল করতে হয় তাহলে শুধুমাত্র ক্যাশ বুকেরই জার্নাল করতে হবে, কখনো পাসবুকের জার্নাল করতে বলে না বা পাসবুকের কখনো জার্নালটা করা যায় না। আমার কথা ক্লিয়ার কিনা? তার মানে তোমাকে শুধু জার্নাল করতে বলুক আর ক্যাশ বুকের জার্নাল করতে বলুক, তার মানে তোমাকে যদি জার্নাল করতেই বলে তাহলে তুমি অল টাইম কোন বুকের জার্নাল করবা? ক্যাশ বুকে। ক্যাশ বুকের। এখানে যেমন বলে দিছে, এখানে না বললেও আমরা কিসে করতাম? ক্যাশ বুকেরই জার্নাল করতাম। তাহলে আমরা যখন এই অঙ্কটাই আজকে সমাধান করব, তাহলে আমি নর্মালি সবাই রেকর্ড নাম্বার 2 দিয়ে একটা জার্নালের ছক করে ওটা আমরা অ্যাড করে দিলাম। এখন বলো জার্নাল করা যাবে কয়টা বুকে? দুইটা? একটা বুকের করা যাবে, সেটা কোন বুকের? ক্যাশ বুক। আচ্ছা, ক্যাশ বুকের করা যাবে। এখন দেখো আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাই। আচ্ছা, আমরা অঙ্কটা সলিউশনে চলে আসছি। হ্যাঁ, তার মানে আমরা এই ক্যাশ বুকের জার্নাল করব। কোন বুকের করব? ক্যাশ বুক। ক্যাশ বুক। আচ্ছা, ক্যাশ বুকে আমি অ্যাড লিখছি, আবার কি লিখছি? লেস লিখছি। আচ্ছা, ক্যাশ বুক মানে কি? আমার নিজের বই। জি। আচ্ছা, নিজের বইয়ে অ্যাড করা মানে কি? টাকা বাড়ে নাকি কমে? বাড়ে। আর লেস করা মানে নিজের বই থেকে টাকা কমে নাকি বাড়ে? কমে। কমে। আচ্ছা, তাহলে এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে কয়টা এন্ট্রি অ্যাড হইছে? 1 2 3টা। আর লেস হইছে কয়টা এন্ট্রি? দুইটা। তার মানে অ্যাড হইছে 3টা, লেস হইছে 2টা। তার মানে এই অ্যাড হইছে মানে এই অ্যাডের টোটাল টাকা কত? টোটাল টাকা 61,810। তাহলে অ্যাড হইছে মানে এই অ্যাড হইছে মানে এটা যোগ হইছে, তার মানে ক্যাশ ডেবিট হবে 61,810 টাকা। বুঝছো নাকি বোঝো নাই? মোটামুটি না, সম্পূর্ণ ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আমরা অঙ্কে এগোবো না। খেয়াল করো, অ্যাড হইছে কয়টা এন্ট্রি? 3টা এন্ট্রি। এখানে অ্যাড হইছে 3টা এন্ট্রি, তার মানে এই 3টা এন্ট্রি টোটাল টাকা কত? 61,810। তাহলে অ্যাড হইছে মানে কি? যোগ হইছে কত? 61,810। তাহলে যদি আমাদের অ্যাড হয় তাহলে আমরা বলতে পারি ক্যাশটা ডেবিট হইছে 61,810 টাকা। হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি, অন্য কোনো কিছু। ঠিক তেমনি লেস হইছে টোটাল টাকা কত? 700 কত? 38 টাকা। 738 টাকা। এটা কি লেস হইছে? লেস হইছে তার মানে মানে ক্রেডিট। ক্যাশ ক্রেডিট গেছে এত টাকা। তার মানে ক্যাশ ক্রেডিট হইছে 738 টাকা, আর ক্যাশ ডেবিট হইছে কত? 61,810 টাকা। আচ্ছা, 61,810 টাকা। এখন খেয়াল করো, আমরা যখন এটা জার্নাল করব তখন কিভাবে সমাধানটা করব। তার মানে এখানে তুমি যখন জার্নাল করতে যাবা তুমি তখন এখানে ভেতরে ডেট দরকার নেই, ডেটের ভিতরে তুমি চাইলে এখানে ডেট দিতে পারো। ডেট যদি দিতে চাও তাহলে এখানে এই অঙ্কটা তুমি কবে করছো বলো তো? ডিসেম্বর 31 তারিখ তাহলে 2010। এখানে লেখো 2010 সাল, নিচে লেখো ডিসেম্বর, ডিইসি। আচ্ছা, গান গাইকে এত সুন্দর? আচ্ছা, কেউ কি গান গাচ্ছেন? আচ্ছা, যাক, তাহলে ডিসেম্বর 31 তারিখে আমরা এটা লিখলাম। তার মানে এখানে আমি আর নিচে কোনো ডেট লিখবো না, তুমি চাইলে এখানে ডেট দিতে পারো 1টা 2টা 3টা। আমাদের ক্যাশ ডেবিট হয়েছিল কয়টা এন্ট্রি? একটা নাকি 2টা এন্ট্রি নাকি 3টা এন্ট্রি? ডেবিট 3টা এন্ট্রি। 3টা এন্ট্রি। তাহলে এখানে ডেবিটে আর লেস হয়েছিল কয়টা? 2টা। 2টা। এখন খেয়াল করো, আমি এখানে লিখবো, এখানে লিখলাম ক্যাশ, CASH, ক্যাশ হয়েছে আমাদের ডেবিট। আমরা এখানে ডেবিটে লিখবো কত টাকা আসছিল আমাদের ডেবিট? 61,810 টাকা। আমাদের ডেবিটে আসছিল
61,810 61,810 টাকা। টাকা। এখন আমি এটা কি একবারে করে দিব নাকি ভেঙে ভেঙে করে দিব? তোমাদের কোনটা করলে সুবিধা হবে? ভেঙে ভেঙে করে দেন। তাহলে আমি কোনটা সহজ স্যার, আমরা তো এটা বুঝি না, যেটা সহজ সেটাই করেন। সহজ দুটোই, এটা চাইলে তুমি ভেঙেও করতে পারো বা একসাথেও করতে পারো। আচ্ছা আমি প্রথম দিনে একটু ভেঙে করাই দিই, ঠিক আছে? এরপরে আমরা আরো শর্টকাটে এগোবো, ঠিক আছে? এখন খেয়াল করো, এখানে আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেক এন্ট্রি অনুযায়ী করব, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এন্ট্রি অনুযায়ী আমি করব। তার মানে প্রথম এন্ট্রি আছে কত টাকায়? আচ্ছা 5,100 51,000 টাকা। 51,000। পরের এন্ট্রি কত? 10,000 10,000 10,000। তারপরের এন্ট্রি 810। 110। আচ্ছা আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে করব। তার মানে আমি প্রথম এন্ট্রি করব, একবারে প্রথম এন্ট্রিতে 51,000 টাকা। তার মানে আমি প্রথম এন্ট্রিতে আমি ডেবিট করব 51,000 টাকা এখানে। আচ্ছা তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে যেমন সিরিয়াল নাম্বার একটা দিতে পারি। এখানে তুমি চাইলে 1 নম্বর দিয়ে ভিতরে 1 নম্বর দিতে পারো, ঠিক আছে? এখানে 1 নম্বর দিয়ে এখানে লেখো 51,000 টাকা ডেবিটে, যেহেতু ক্যাশ ডেবিট। আমার এই কথাটাকে বুঝতে পারছো কিনা? মনে হয় বোঝো নাই। আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে করছি, তার মানে এখন আর টোটাল টাকায় আমি যাচ্ছি না, প্রত্যেকটা ভেঙে ভেঙেই প্রথম দিন করাই দিই। আমার ক্যাশ ডেবিট 51,000 টাকা, তার মানে এই 51,000 টাকা ডেবিট হয়েছে, তাই না? আমি এই জন্য আমি কোন সাইডে লিখছি 51,000 টাকা? এই যে আমি ডেবিট সাইডে। আচ্ছা এবার এই 1 নম্বর লেনদেনটা অ্যাকচুয়ালি ছিল কত নাম্বার দেখো তো? এর পাশে আমি একটা নাম্বার দিছিলাম, ডি নাম্বার। ডি নাম্বার। বুঝতে পারছো যে 51,000 টাকা কত নাম্বার লেনদেন? ডি নাম্বার। এখানে তোমাদের যে প্রবলেমটা হবে জাবেদা করতে গেলে, তোমরা একটা পক্ষকে অল টাইম খুঁজে পাবা না, কারণ এখানে অ্যাড হয়েছে মানে যোগ হয়েছে মানে ডেবিট হবে, আর লেস হয়েছে মানে ক্রেডিট হবে, এটা খুঁজে পাবা না। কিন্তু জাবেদায় তো অল টাইম কমপক্ষে 2টা পক্ষ থাকে, তোমার সেকেন্ড পক্ষ খুঁজে পেতে যে ঝামেলাটা হতে পারে। তার মানে আমরা ক্যাশ ডেবিট করছি 51,000 টাকা, এখন ক্রেডিট তো 51,000 টাকা করতে হবে। ক্রেডিট কত টাকা করতে হবে? 51,000। কারণ আমরা জানি ডেবিট ব্যালেন্স যা হবে তার ক্রেডিট ব্যালেন্সও সমান হবে। এখন ক্রেডিট ব্যালেন্সে 51,000 টাকা হবে। এখন এইটা আমরা পড়ব হচ্ছে ডি নাম্বার লেনদেন। তার মানে আমাদের কোশ্চেন ছিল, এই যে আমাদের কোশ্চেনের ডি। সবাই একটু খেয়াল করো, তোমাদের সামনে কোশ্চেন আছে না? জি আছে। আচ্ছা এবার এই ডি নাম্বারটা একটু পড়ো। দেখো এখানে বলছে ব্যাংক হ্যাড কালেক্টেড টাকা ফর ঢাকা ট্রেডার্স 51,000 টাকা অন অ্যাকাউন্টস নোটস রিসিভেবল সেন্ড কালেকশন দ্য ফেস ভ্যালু 50,000। আচ্ছা এইখানে যে কাহিনীটা ঘটছে, এই যে টাকাটা, এটা কিসের টাকা? নোটস রিসিভেবলের টাকা। রিসিভেবলের টাকা। আচ্ছা তাহলে নোট রিসিভেবলের অ্যাকচুয়াল ভ্যালু ছিল কত টাকা? সাউন্ড আসছে, ব্যাড সাউন্ড কার কাছে? 51,000 টাকা। না আচ্ছা তার মানে আচ্ছা মাইক্রোফোন অফ করে কথা বলেন যদি এক্সট্রা কথা বলতে চান। আচ্ছা নোট রিসিভেবলের অ্যাকচুয়াল টাকা ছিল কত? 50,000 টাকা। 50,000 টাকা। অ্যাকচুয়াল ছিল 50, আর এর সাথে সুদ হয়েছিল কত টাকায়? 1,000 টাকা। 51,000 টাকা। তারপরে আমরা বলতে পারি নোট রিসিভেবল 50 আর 1,000 টাকা ইন্টারেস্ট। আমরা এটাই আমরা এখানে লিখব। আচ্ছা ক্লিয়ার না? এখানে যে ডেবিট, আচ্ছা আমি এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা, আমি লিখে নিয়ে যাবে তাটা। ক্যাশ ডেবিট করছি কত টাকা? 51,000। আচ্ছা তাহলে এবার দেখো আমি একটু লিখে নিই, সরি। ক্যাশ ডেবিট করছি 51। এবার এখানে আমি বিপরীত নামটা খুঁজে পেলাম, নোট এনও রিসিভেবল। টিই, নোট রিসিভেবল বিপরীতটাকে আমরা খুঁজে পেলাম, নোট রিসিভেবল আমরা খুঁজে পাইছি কত টাকা? 51,000 টাকা। 51,000 না, 50,000 টাকা খুঁজে পাইছি। আমি একটু পেজটাকে একটু সেট আপ করে নিই, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি একবার একটু সেট আপ করে নিলে তাহলে এরপরে ঝামেলা আসবে না আমার জন্য। আচ্ছা এখানে আমরা তাহলে এখানে লিখবো আমরা 50,000 টাকা, আর
এইখানে আরো একটা টাকা আসছিল, সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রিসিভেবল, সরি ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ ইন্টার ইএসটি ইন্টারেস্ট আর ইন্টারেস্ট রেভিনিউ। এখানে হচ্ছে 1000 1000 টাকা, তার মানে আমার দুই পক্ষ মিলে গেল। এখানে এবার আমরা ব্যাখ্যা লিখতে হবে। আচ্ছা ব্যাখ্যাটা আমি মুখে বলি, আমার লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি মুখে বলি, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? সরি, আচ্ছা আমি এখানে ফাঁকা রেখে যাই, তোমরা এখানে ব্যাখ্যাটা লেখো, ঠিক আছে? কি লিখবো ভাই? টু রেকর্ড। আচ্ছা লেখো যে টু রেকর্ড কালেক্ট দাঁড়াও, কোশ্চেনটা আমি একটু দেখে নিই এখানে কি বলছে। লেখো টু রেকর্ড কালেক্টেড ফ্রম নোট রিসিভেবল, না টু রেকর্ড কালেক্টেড অফ নোট রিসিভেবল, তাই লেখো টু রেকর্ড কালেক্টেড অফ নোট রিসিভেবল। টু রেকর্ড, এখানে ব্যাখ্যাটা লেখো, টু রেকর্ড কালেক্টেড অফ নোট রিসিভেবল উইথ ইন্টারেস্ট। টু রেকর্ড শেষ। লেখা শেষ ওটা? হ্যাঁ। আচ্ছা তার মানে প্রথমটা, তাহলে এইটা কেন হলো খেয়াল করো। আমাদের ক্যাশ ডেবিট, আমাদের কোশ্চেনটা আমি উপরে যেতে হবে, এইখানে দেখো আমার ডেবিটে হয়েছে, অ্যাড হয়েছে টোটাল কত টাকা? 51,000। আচ্ছা সবাই মাইক্রোফোন অন করে কথা বলবেন। আমার টোটাল না সরি, ডি নাম্বার লেনদেনে আমার অ্যাড হয়েছে 51,000 টাকা। এই 51,000 টাকা কেন হলো? এই 51,000 টাকার নাম হচ্ছে, এখানে ছিল নোট রিসিভেবলের একটা টাকা আর ছিল ইন্টারেস্টের একটা টাকা। এই জন্য আমরা জাবেদা লিখছি ক্যাশ ডেবিট 51,000 টাকা। কি কারণে হলো? নোট রিসিভেবল 50,000 আর ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে 1,000। বুঝছো এটা? এখন ইন্টারেস্ট রেভিনিউ না লিখে ইন্টারেস্ট ইনকাম লিখতে পারো। এরপরে আমরা সেকেন্ডটা করব। এরপরে আমি এখানে দিলাম ডিসেম্বর, আচ্ছা অনেক উপরে চলে গেছে, আচ্ছা এখানে লিখি। এবার আমরা সেকেন্ডটা করব। এবার সেকেন্ডটা একটু খেয়াল করো, একবার বুঝতে পারলে সবগুলো একই রকম। একবার যদি সিস্টেমটা ধরতে পারো, প্রথমটা ধরতে পারছো কিনা হালকা পাতলা হলে, এবার সেকেন্ডটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমার অ্যাড হয়েছে কত টাকা? 10,000। আচ্ছা অ্যাড হয়েছে 10,000, তার মানে এই 10,000 টাকা তার ক্যাশ ডেবিট হবে 10,000। ক্যাশ ডেবিট হবে কত টাকা? 10,000। আবার ক্রেডিটেও হবে টোটাল 10,000, ক্রেডিটেও কত হবে? 10,000। কিন্তু ওই ক্রেডিটের নামটা কি হবে? সেটা এফ নাম্বার। এখানেও পড়লে বোঝা যাচ্ছে যে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, তার মানে আমরা কোশ্চেনটায় পড়ে আসি, আমাদের কোশ্চেনটায় পড়ে আসি। এটা ছিল কত নাম্বার? এফ নাম্বার, সামনের নাম্বার এই যে লেখা আছে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, অর্থাৎ ব্যাংক কর্তৃক ইন্টারেস্ট দিছে। তার মানে এই ইন্টারেস্ট আমার জন্য আয় নাকি ব্যয়? আয়। খেয়াল করো, এই যে ব্যাংক ক্রেডিট করছে মানে কি? যোগ করছে না বিয়োগ করছে? যোগ করছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে ব্যাংক কিছু টাকা দিছে, সেই টাকাটা দিছে কি জন্য দিছে? সুদ বাবদ। তার মানে এই সুদটা আমার জন্য ইনকাম। এই সুদ, হ্যাঁ, তার মানে আমার বিপরীত নামটাও আমি পেয়ে গেলাম। তার মানে সবাই একটু লিখে ফেলো ক্যাশ ডেবিট, আমি এখান থেকে কপি করে নিচ্ছি ক্যাশ ডেবিট। আচ্ছা এখানে তাহলে আমি 2 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিয়ে তারপর লিখি ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হচ্ছে আমার 10,000 টাকা। আচ্ছা তারপরে আছে আমার ক্যাশ ডেবিট, আর বিপরীতে আমার ইন্টারেস্টটা কি আয় নাকি ব্যয়? আচ্ছা আছে ইন্টারেস্ট রেভিনিউ। কপি করে লিখলাম, এটাকে আমি এটাও কপি করে দিলাম এখানে। আমার তাহলে এটাও কত টাকা হবে? 10,000 টাকা। এবার বুঝতে পারছো কোন সিস্টেমটা? আচ্ছা তাহলে ব্যাখ্যা লেখো টু রেকর্ড ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, তাই লেখো। সবসময় কি ক্যাশে ডেবিট হবে? ক্যাশ সবসময় ক্যাশ ডেবিট হবে শুধুমাত্র এই 3টা এন্ট্রির ক্ষেত্রে, অ্যাডের 3টা এন্ট্রির ক্ষেত্রে।
আর যখন লেসের গুলো করব তখন ক্যাশ ক্রেডিটে যাবে। ও আচ্ছা ঠিক আছে। তারপরে এটার ব্যাখ্যা লেখো, টু রেকর্ড ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। লেখা শেষ হলে আমাকে বলবা, হ্যাঁ? হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, সবার হোক। ভাই, জি বলেন। ব্যাংক সার্ভিস চার্জ কি এই জার্নালে আসবে না ই নাম্বারেরটা? হ্যাঁ, সবগুলোই আসবে। আমি কিন্তু সিরিয়ালটা মেনটেন করছি এখান থেকে, আমি কোশ্চেন থেকে না। আমার কথা বুঝছো কিনা? ও আমি এই যে ও, অ্যাডের ঘরে যে আচ্ছা। তিনটা না, এই তিনটাকে আগে করছি, জি। এরপরে এগুলো করব। আমি এখান থেকে সিরিয়াল মেনটেন করছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার চলে যাই আমাদের সেকেন্ড। এরপর হচ্ছে আমাদের জি নাম্বার করব। এরপরে কয় নাম্বার করব? জি জি নাম্বার। নাম্বার। আচ্ছা, জি নাম্বারে 810 অ্যাডের ঘরে নাকি লেসের ঘরে? অ্যাডের অ্যাডের ঘরে। তাহলে ঘরে। আমরা একটু অ্যাডের ঘরে। অ্যাডের ঘরে। অ্যাড মানে হচ্ছে ক্যাশ ডেবিট, তার মানে আমরা আমরা এখান থেকে লিখে ফেললো ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট 800 কত টাকা? 10 টাকা। 810 টাকা। 810 টাকা। আচ্ছা, এবার তাহলে ক্রেডিটেও কয় টাকা হবে বলো তো? 810 টাকা হবে। 810 টাকাই কিন্তু হবে। কি নামে হবে এটাই হচ্ছে আমাদের ঝামেলা, যে একটা নামটা কি হবে। এই নামটা বের করার জন্য আমরা জি নাম্বার দেখি, এখানে কি লিখছি, কাস্টমার চেক আন্ডারস্টেটেড। নামটা বোঝা যাচ্ছে না, খেয়াল করো। আগেরটা কিন্তু বোঝা গেছিল যে এটা ছিল ইন্টারেস্ট, এটাও ছিল নোট রিসিভেবল, কি বোঝা গেছিল না ক্রেডিট এন্ট্রি? কিন্তু জি নাম্বারটা এখানে দেখো অ্যাকচুয়ালি নামটা খুঁজে পাচ্ছি না, কি নামে লিখবো। কাস্টমার চেক অফ আন্ডারস্টেটেড, মানে কাস্টমারের চেকটা কম লেখা হয়েছে। যাই হোক, আমরা ওখান থেকে বুঝছি না, আমরা জি নাম্বার অর্থাৎ আমাদের কোশ্চেনের জি নাম্বার পড়বো আমরা। আমাদের কোশ্চেনের জি নাম্বার এই যে এখানে। এবার আমরা ডিটেলস পড়বো, তাহলে পাওয়া যাবে। এখানে বলছে কাস্টমার চেক। কাস্টমার চেক কাস্টমার চেক হচ্ছে 900 টাকা চেক, হ্যাড বিন ইন্টার্ড টাকা 90। অর্থাৎ কাস্টমার চেক মানে এই চেকটা পাইছি নাকি প্রদান করছি? পাইছি, অর্থাৎ কাস্টমার চেক মানে আমি এই টাকা পাইছি। তার মানে টাকাটা কয় টাকা পাইছি? 900 টাকা। 900 টাকা, কিন্তু আমার বইয়ে অর্থাৎ ডিপোজিটে। 900 টাকা। আচ্ছা, কোশ্চেনটা খেয়াল করো, আমার কথাগুলো খেয়াল করো। কাস্টমারের চেক, আমরা 900 টাকার একটা কাস্টমারের চেক, তার মানে আমি পাইছি কত টাকা আমার হাতে? 900 টাকা। কিন্তু 900 ডিপোজিট টাকা। করছি, অর্থাৎ এখানে বলছে হ্যাড বিন ইন্টার্ড, অর্থাৎ আমি লিখছি টাকা 90 টাকা বাই ডিপোজিটর, অর্থাৎ ক্যাশ বুক, অর্থাৎ আমি লিখছি কত টাকায়? 90 টাকায়। তার মানে 810 টাকা কম লিখছিলাম। কয় টাকা কম লিখছিলাম? 810 টাকা। 810 টাকা। এই জন্য ওইখানে 810 টাকা লেনদেন আসছিল। এখানে আমাদের সমাধানে কয় টাকা লেনদেন আসছিল? 810 টাকার। এখন 810 প্রশ্ন টাকা। দেখো, এখানে একটু নিজেকে যদি একটু কোশ্চেন করো তাহলে নামটা পেয়ে যাবে। কাস্টমার চেক মানে আমি টাকাটা পাচ্ছি, কাস্টমার চেক মানে আমি টাকাটা পাচ্ছি। এখন চিন্তা করো তো, কার কাছ থেকে টাকা পাওয়া যায়? দেনাদারের কাছ থেকে। দেনাদারের কাছ থেকে। অর্থাৎ আমাদের নামটা এসেই গেল, টাকাটা পাচ্ছি দেনাদারের কাছ থেকে। তার মানে আমাদের এখানে নামটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা হবে? 810 টাকা। 810 টাকা। এখানে হবে আমাদের 810 টাকা। আচ্ছা, আমার টাইপিং স্পিড অত ভালো না, হ্যাঁ, কেউ বলে মনে করো না যে ভাই মনে লিখতে পারে না। ঠিক আছে, লিখতে পারি কিন্তু অনেক স্লো হয়। বুঝছো আমার কথা? আর যদি অনলাইনে প্রফেশনালি ভাবে ক্লাস নেই, টাইপিং স্পিড এমনি বেড়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট টাইম তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যা। সমস্যা হচ্ছে তাই না। আচ্ছা, তাহলে এটারও ব্যাখ্যা লিখো। টু রেকর্ড, ব্যাখ্যা লেখো, টু রেকর্ড কাস্টমার চেক আন্ডারস্টেটেড। টু রেকর্ড ভাইয়া ওই যে ওই যে আমরা যে ওইখানে যা লিখবো সেটাই এখানে রেকর্ডে লিখে দিলে সমস্যা? কিন্তু তুমি লেখা যায়, কিন্তু এত লিখলে তুমি 2 দিন পরে বলবো না যে ভাই এত কি লেখা যায়, একটু শর্ট করে বলেন। এই জন্য একটু শর্ট করার ট্রাই করবো। ও
ও স্যার কি লিখবো? টু রেকর্ড টু রেকর্ড কাস্টমার চেক কাস্টমার চেক আন্ডার স্টেটেড। আন্ডার স্টেটেড। বা এখানে এখানে কথাটা আরো একভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, মানে এখানে মূল কথাটা বলো তো কি, 810 টাকা আমি দেনাদারের 810 টাকা কম লিখছি না বেশি লিখছি? মূল কথাটা তো কম লিখছি। কম। এটাকে ব্যাখ্যা লেখা যায়। তাহলে এটাকে এমনভাবে লেখা যায়, টু রেকর্ড আন্ডার স্টেটমেন্ট অফ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, এভাবে লেখা যায়। তারপরে এখন মূল এটাই কথা আরো হচ্ছে কি, সহজ নিজের আছে। মতো করে এখানে একটু ব্যাখ্যাটা লিখতে হবে, ঠিক আছে, আর কোনো কিছু না। হুম। এখন আমরা চলে যাব, আচ্ছা এই যে অ্যাডের ঘরে 3টা শেষ হয়ে গেছে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আমরা জাবেদা করলে এই পাসবুকের যে লেনদেন বসবে এগুলোর কোনো জাবেদা আমরা করব না। আমরা জাবেদা করব অল টাইম কোন বুকের? ক্যাশ বুক। তার মানে অ্যাডের ঘরে 3টা ছিল, 3টা আমরা করে ফেলছি। এবার আমরা লেসের ঘরে করব। লেসের ঘরে কয়টা আছে? 2টা। দুইটা। আচ্ছা এই দুইটাকে আমরা করব। তাহলে এই দুইটাকে আমরা যখন করতে যাব, তার মানে আগে করব 675 টাকা। লেস মানে ক্যাশ কোন দিকে যাবে? 675 টাকা যাবে ক্রেডিটে। আচ্ছা তাহলে ক্রেডিটে। নাম কি হবে? নাম হবে, দেখো এখান থেকেই আমরা বের করতে পারছি। একটা হচ্ছে কি নাম? ব্যাংক চার্জ ব্যাংক সার্ভিস। সার্ভিস চার্জ। তাহলে লিখতে পারি ব্যাংক সার্ভিস চার্জ, বা ব্যাংক সার্ভিস চার্জ এক্সপেন্স লিখতে পারো। তাহলে লিখো ডিসেম্বর 31, সবাই একটু লিখে ফেলো, ঠিক আছে। এটা যাবে হচ্ছে আমাদের 4 নম্বর। আমরা লিখব ব্যাংক সার্ভিস চার্জ। সার্ভিস, আর ক্রেডিটে কি ক্যাশ লিখবো? ব্যাংক সার্ভিস চার্জ, CHAR, এসি না সি? CHARGE না? ARGE, হ্যাঁ, ব্যাংক সার্ভিস চার্জ এক্সপেন্স। আমি আরো ইন্ডিভিজুয়াল ভাবে বলে দিলাম, এক্সপেন্স খালি কয় টাকা? 675 টাকা। 675। তার মানে এটার ক্রেডিট হবে হচ্ছে আমাদের, ক্যাশ হবে ক্রেডিটে CASH। তাহলে ক্যাশ যাবে ক্রেডিটে 675 টাকা। তার মানে ব্যাখ্যা লেখো, টু রেকর্ড ব্যাংক সার্ভিস চার্জ, টু রেকর্ড ব্যাংক সার্ভিস চার্জ। টু রেকর্ড ব্যাংক সার্ভিস চার্জ। এটা বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে এরপরে আমাদের এটা শেষ হয়ে গেল। আচ্ছা এরপরে 63 টাকা। তার মানে 63 টাকার ক্যাশ হবে কোন দিকে? ক্রেডিটের 63। নাম কি হবে? এখান থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তাহলে এইচ নাম্বার লেনদেনটা পড়লে আমাদের পাওয়া যাবে। আচ্ছা এইচ নাম্বার পড়ি। এ চেক ইস্যু, একটা চেক ইস্যু করছি মানে কি? প্রদান করছি 392 টাকার একটা চেক, কিন্তু আমি খাতায় লিখছিলাম হচ্ছে 329 টাকা, অর্থাৎ 63 টাকা আমরা কম লিখছিলাম। অর্থাৎ চেক দিছিলাম কত টাকায়? 392 অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে লেস হবে 392, কিন্তু আমি হ্যাভ বিন ইন্টার্ড ইন ক্যাশ বুক, কিন্তু আমার বইয়ে লিখছিলাম আমি মাত্র সে 329, তার মানে 63 টাকা কম লিখছিলাম। এখন প্রশ্ন, নাম কি হবে? ঝামেলাটা হচ্ছে এখানে। নাম হবে, খেয়াল করো, চেক ইস্যু করছি, তার মানে চেক প্রদান করছি। আমরা কাদেরকে টাকা প্রদান করি বা চেক প্রদান করি? পাওনাদারকে। তাহলে পাওনাদারের নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা তাহলে আমাদের এখানে নামটা চলে আসবে অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে নাম হবে অ্যাকাউন্টস পেয়েবল, আর হবে হচ্ছে ক্যাশ। কত টাকা লেনদেন? 63 টাকা, অনলি 63। আচ্ছা খেয়াল করো, এই জাবেদাগুলোর নাম কেন ওরা রেকটিফাই বললো? আমাদের একটা জিনিস একটু খেয়াল করছো? এই যে ওরা কিন্তু একটা কথা বলে দিয়েছে, জার্নালাইজ দ্য রেকটিফাই, আমাকে সংশোধন করতে বলছে। খেয়াল করো, আমরা কি এই যে ডিফারেন্স করে করে সংশোধন করে ফেলছি না জাবেদাগুলো কত টাকা দিয়ে? এই জন্য এটার নামটা হয়ে গেছে রেকটিফাই। হ্যাঁ
আচ্ছা আর কি আছে ভাই আমাদের? টু রেকর্ড আচ্ছা ব্যাখ্যা লিখবো তাই না? তাহলে লেখো যে টু রেকর্ড, এখানে কি লেখা যেতে পারে? টু রেকর্ড ইস্যু To চেক check আন্ডারস্টেটেড, হ্যাঁ টু রেকর্ড ইস্যু চেক আন্ডারস্টেটেড। টু রেকর্ড ইস্যু চেক আন্ডারস্টেটেড। আর কি আছে আমাদের? না ভাইয়া। আচ্ছা আর নেই তাই না? তার মানে আমাদের কেন পাঁচটা কেন হলো বুঝছো? এখানে একটা জিনিস, জার্নাল তো সিরিয়াল মেনটেন না করলেও হবে। কেন হবে বলো তো? সব জার্নালই আমি কয় তারিখ করতেছি? ডিসেম্বরে কত? 31 তারিখ। 31 তারিখে। তার মানে কোনটা আগে আর কোনটা পরে এটা বিষয় না, সব এই একই দিনে লিপিবদ্ধ হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা ভিতরে একটা সিরিয়াল নাম্বার দিলাম যে এটা 31 সবগুলো 31 করছে। আচ্ছা এখন আমি ফাইলটা একটু সেভ করে নিই, ঠিক আছে? আচ্ছা এখানে বোঝো নাই এমন কোনো কিছু আছে বলো? না ভাই বুঝছি আমি তো। নতুন যারা আছেন তারা কি সিস্টেমটা ধরতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেই হলো, বুঝতে পারলে আমি সার্থক যে তোমাদের বুঝাইতে পারছি। এখন প্রশ্ন ক্লাসে যেভাবে করাই ঠিক এখানে আমাকে দেখা যাচ্ছে না, এইটুকুই হচ্ছে ডিফারেন্স, আর মনে হয় কোনো ডিফারেন্স নেই এখানে, ঠিক আছে? যাবে ভাইয়া। তাহলে এটার জন্য থাকবে তোমাদের বাসার কাজ, ঠিক আছে? আর যারা নতুন যে কয়জন তাদের জন্য আমি লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড দিয়ে দেবো, একটু দেখে নিও। ওটা মেবি একটু সময় লাগতে পারে কারণ ভিডিও সাইজ ভাই অনেক বড়। এইচডব্লিউ সাবমিট করব কি করে? এইচডব্লিউ, আচ্ছা এই এইচডব্লিউ Inbox? ইনবক্স না, খেয়াল করো এই কোশ্চেনটা আমার ইসে হচ্ছে আমি সাবমিট করা আছে আমার ওই গ্রুপে, আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামে একটা গ্রুপ আছে না জি ফেসবুকে? হ্যাঁ ওখানে দেখবা যে আমাদের এই কোশ্চেন 1 নাকি 2 কোনটা যেন সাবমিট করা আছে, ঠিক আছে? ওইটার কমেন্টস বক্সে দিয়ে দিও। ওইটা করা আমি মনে হয় একটা মেবি ডিলিট করে দিছি আমার মনে হয়। যাই হোক এই কোশ্চেনে যেটা থাকবে সেখানে 1 থাকুক আর 2 থাকুক ওই কোশ্চেনটার কমেন্টস বক্সে দিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমি ওখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে? আর সবাইকে একটু ইনভাইট করবা আমাদের এই ক্লাসে, যে অ্যাকচুয়ালি কি আমরা বুঝতে পারি না এভাবে ক্লাস করলে? জি ভাই কোনো জি ভাই সমস্যা হয় না। হ্যাঁ আচ্ছা তাহলে একটু সবাইকে একটু বলবা যে আমাদের যে ক্লাস হয় তুমি করতে পারো।